খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি, নোমান আব্দুল্লাহ। শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। উৎসবমুখর আয়োজনে পর্দা নামলো নতুন করে স্পোর্টসের প্রথম আসরের। সমাপনী অনুষ্ঠানে হাজির হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের হয়ে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করতে চান কিশোর কিশোরীরা। লক্ষ্যই ছিল, আমার প্রফেশনালই ছিল আর কি খেলা। আমি খেলা অনেক ভালোবাসি। বাবা অনেক খুশি হয়তো বা লক্ষ্য আমার যে অলিম্পিক খেলা, এশিয়ান গেমস খেলা, মানে একজন বড় অ্যাথলেটার হতে চাই। তিন অধিনায়ক তত্ত্ব থেকে বেরিয়ে আসছে দেশের ক্রিকেট। ওয়ানডে অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। সাদা বলের 2 ফরম্যাটে নেতৃত্ব পেতে পারেন লিটন কুমার দাস। আগামীকাল বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত। এবং উত্তাপ ছড়াচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদল। ঠিকানা পাল্টাতে যাচ্ছেন মোহামেদ সালাহ, বার্কোলারা। অর্থ খরচে সবাইকে পেছনে ফেলে এবারও একচ্ছত্র আধিপত্য ইংলিশ প্রিমিয়ার লিগের। নেপে খরচ করছে লা লিগার ক্লাবগুলো। সারা দেশের কিশোর কিশোরীদের উৎসব মুখর অংশগ্রহণে আমরা দেখলাম যে শেষ হলো নতুন করির প্রথম আসর, স্পোর্টসের প্রথম আসর। নতুন করে স্পোর্টসের সূচনা কিভাবে হলো, সেখানকার সম্ভাবনা এবং পরবর্তীতে নতুন করে নিয়ে কি ভাবনা, সব কিছু নিয়ে আমরা আলোচনা করবো আজকের এখন মাঠের আয়োজন। আমাদের সঙ্গে আছেন যুব ক্রীড়া প্রতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুল আলম খান। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, আমরা আজকে নতুন করে নিয়ে আলোচনা করতে চাই পুরোটা সময় জুড়ে। আমরা দেখেছি যে বর্তমান যে সরকার আছে সেই সরকারের নির্বাচনী ইশতেহারের একটা অংশ ছিল এই নতুন করে স্পোর্টসটা। বাট কখন থেকে হচ্ছে আপনারা এই কাজটা শুরু করলেন? আপনারা আসলে এটা তো একটা ভাবনা, সো এই ভাবনাটাকে আসলে বাস্তবে রূপদান করতে তো নিশ্চয়ই একটা কাঠখড় পোহাতে হয়েছে আপনাদেরকে, একটা লম্বা যাত্রা আছে। আমরা শুরুর গল্পটা শুনতে চাই আপনার কাছ থেকে। শুরুতে ধন্যবাদ আপনাকে। আমি বেসিক্যালি যুব ক্রীড়া মন্ত্রণালয়ে যোগদান করেছি এপ্রিলের 6 তারিখে, এবং আমি যতটুকু জানতে পেরেছি যে আমি শুধুমাত্র এই কাজটা করার জন্যই আমাকে অর্থ মন্ত্রণালয় থেকে এখানে নিয়ে আসা হয়েছে। তো আসার পরে আমার যে প্রথম কাজ ছিল, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক স্যারের সাথে দেখা করেছি, আমাদের সচিব স্যারের সাথে দেখা করেছি। তো আমি আসার আগে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে এই নতুন করে স্পোর্টসের জন্য যে নির্দেশিকাটা, এটা তৈরির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। তো এরপরে প্রথমে আমরা নির্দেশিকাটা তৈরি করি, এবং এই নির্দেশিকাটাকে আমরা সংশ্লিষ্ট যে সমস্ত মন্ত্রণালয় আছে যাদের সাথে আমরা এই কাজটা করব, যেমন আপনার এখানে আছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় ছিল, আমাদের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ ছিল, একই সাথে আমাদের সংশ্লিষ্ট যে অংশ যেমন ক্রীড়া পরিদপ্তর ছিল, ফেডারেশনগুলো ছিল, এদের সবার সাথে আমরা আমাদের যে নির্দেশিকাটা ছিল সেটা আমরা আগে করার পরে আমরা এদেরকে সবাইকে নিয়ে আমাদের একটা মানে স্টেক হোল্ডার একটা মিটিং করি। প্রথমে আমরা কি করতে যাচ্ছি, তাদের কারো কোনো পরামর্শ আছে কিনা। এটা ছিল আমাদের ইনিশিয়াল আমাদের কার্যক্রম। এর সাথে সাথে আমাদের বিভিন্ন সেক্টর থেকে, ক্রীড়া সেক্টরে যারা, যেমন ক্রীড়া সাংবাদিক যারা আছে তাদের সাথে আমরা বসেছি, ক্রীড়াবিদ যারা আছেন তাদের সাথে আমরা বসেছি, একই সাথে ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের সবার সাথে আমরা তাদের মতামতটা শুনতে চেয়েছি। এভাবে আমরা আমাদের প্রথম পর্যায়টা শুরু হয়েছিল। এবং আপনি জানেন যে আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়, উনি যখন এটা আমরা শুরু করতে যাই তার আগে আমরা একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম। এটা দিয়ে আমাদের মূলত কাজটা শুরু হয়েছিল। রাইট। এরপর আপনারা যখন কাজে নামলেন, আমরা এবার প্রথম আসর যেহেতু ছিল, অবশ্যই অনেকগুলো চ্যালেঞ্জ ছিল। অ্যাট দ্য সেম টাইম একেবারে উপজেলা পর্যায় থেকে এবার আপনারা শুরু করেছিলেন। সো উপজেলা পর্যায় থেকে আপনারা যখন এই বাছাই কার্যক্রমটা শুরু করেন, সেক্ষেত্রে আপনাদেরকে আসলে কি ধরনের সমস্যার মুখে পড়তে হয়েছিল, অথবা আপনাদের জন্য কাজটা কি আসলে স্মুথ ছিল কিনা? আপনি মানে ভালো ইঙ্গিত করেছেন। সেটা হলো যে আসলে যেহেতু প্রথম আসর ছিল, এই জন্য এই কাজটা আমাদের জন্য খুব বেশি সহজ ছিল না। আমরা আপনারা যদি খেয়াল করে থাকেন, এই বছরে আমাদের
প্রতিযোগিতাটা শুরু হয়েছে জেলা পর্যায় থেকে, কিন্তু বাছাই কাজটা আমাদের শুরু হয়েছে উপজেলা পর্যায় থেকে। আপনারা জানেন যে আমাদের এই কাজটা আমাদের ক্রীড়া পরিদপ্তরের মাধ্যমে করা হয়েছে, এবং ক্রীড়া পরিদপ্তরে এখন পর্যন্ত আমাদের উপজেলা লেভেলে কোনো সেট আপ নাই, আমাদের সেট আপ আছে জেলা পর্যায়ে। তো আমরা যেটা করেছি যে আমরা এই কাজটা যাতে স্মুথলি করতে পারি, এই জন্য জেলা পর্যায়ে আপনারা জানেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন আমাদের আছে, আমাদের যুব অধিদপ্তর আছে, তাদের উপজেলা যুব উন্নয়ন অফিসার আছেন। একই সাথে এই কাজটার সাথে মানে একদম খুব আঙ্গাঙ্গিকভাবে কাজ করেছেন আমাদের সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা, বিভাগীয় কমিশনাররা নির্দেশনা দিয়েছেন এবং উপজেলায় নির্বাহী অফিসাররা। একই সাথে প্রত্যেকটা আপনারা জানেন যে যদিও খুব বেশি কার্যকর নাই, কিন্তু প্রত্যেকটা উপজেলাতেই একটা উপজেলা ক্রীড়া সংস্থা আছে, তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সাথে সাথে সংশ্লিষ্ট রয়েছেন। তো এদের সাথে আমরা আমরা যেমনটা বলছিলাম, আমরা যেমন স্টেক হোল্ডার মিটিং যখন করেছি তখন আমরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং যুব উন্নয়নের জেলা পর্যায়ের কর্মকর্তা, উপজেলা লেভেলের কর্মকর্তার সাথে কথা বলেছি এবং তাদের মাধ্যমে আমরা উপজেলা পর্যায়ে বাছাইটা করেছি। পরবর্তী সময় সেখান থেকে উপজেলার যে টিমটা গঠন করা হয়েছে প্রায় 1440 জনের, এই টিমটা জেলা পর্যায়ে এসে প্রতিযোগিতা করেছে। তো কাজটা প্রথম দিকে কঠিন ছিল, কারণ প্রথমত ছিল যে আমাদের জন্য আমরা কাজটা আমি যেটা বললাম যে আমি এপ্রিলের 6 তারিখে জয়েন করেছি, এর কাজটা আরও হয়তো ধরেন 15-20 দিন আগে শুরু হয়েছে, কিন্তু আমরা সিলেটে যে উদ্বোধনটা করেছি সেটা হলো 2রা মে। তার মানে আমাদের হাতে মোটামুটিভাবে 1-1.5 মাসের মতো সময় ছিল। এই সময়ের মধ্যে প্রতিযোগিতাটা করা যতটুকু কঠিন তার চেয়ে বেশি ছিল এই তথ্যটা সবার মাধ্যমে ছড়িয়ে দেওয়াটা। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কাছ থেকে অসম্ভব সাপোর্ট পেয়েছি। তারপরেও বলবো যে আমরা প্রথম আসরে আমরা 1,68,000 কিশোর কিশোরীকে আমরা নিবন্ধিত করতে পেরেছিলাম। তবে আমরা যদি আরও বেশি সময় পেতাম তাহলে নিশ্চয়ই আমরা এই সংখ্যাটা আরও বাড়াতে পারতাম। 1,68,000 কিশোর কিশোরীকে মেনটেন করা বা তাদেরকে বাছাই করা, তাদের কাছ থেকে ওই প্রতিভাটা বের করে আনা, বা এটা তো নিশ্চয়ই সহজ কাজ না। নিশ্চয়ই না, এটা সহজ কাজ না, এটা কঠিন, যথেষ্ট কঠিন ছিল। আমরা যেটা মানে যদিও আমরা অফিসিয়ালি বলছি যে আমাদের আসলে জেলা পর্যায়ে প্রতিযোগিতা শুরু হয়েছে, কিন্তু উপজেলার যে টিমটা গঠন করা হয়েছে সেই টিমটা গঠন করার ক্ষেত্রে কিন্তু সেখানে আলাদা প্রতিযোগিতা করতে হয়েছে। ধরা যাক ফুটবলের কথা, ফুটবলে হয়তো একটা উপজেলার জন্য টিমে আছে 18 জন সদস্য, কিন্তু সেখানে রেজিস্ট্রেশন করেছে হয়তো 100 বাচ্চা। তো এই 100 বাচ্চার মাধ্যমে নিজেদের মধ্যে খেলিয়ে প্রত্যেকটা পজিশনের জন্য আমাদের নির্দিষ্ট বাচ্চাদেরকে সিলেকশন করে আনতে হয়েছে। এই কাজটা এর মাধ্যমে কি উপজেলা ক্রীড়া সংস্থাগুলো কিছুটা সক্রিয় হয়েছিল? কারণ আপনি শুরুতেই বলছিলেন যে এদের আসলে খুব একটা কার্যক্রম কিন্তু সেভাবে আমরা দেখিনি, বাট এই প্রোগ্রামটার মাধ্যমে মনে হয় উপজেলা ক্রীড়া সংস্থাগুলো তাদের অনেকটাই কার্যক্রম বেড়েছে। জি, আপনি আর এটা জানেন যেহেতু স্কুল পর্যায়ের বাচ্চা 6, 7, 8-এর বাচ্চারা ছিল, এখানে আমরা উপজেলাতে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্পেশালি হাই স্কুলগুলো আছে, হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক এবং যারা ক্রীড়া শিক্ষক আছেন তাদের সাথে আমাদের কন্টিনিউয়াসলি যোগাযোগ হতো। আমরা যেটা করেছিলাম, আমরা সেন্ট্রালি বেশ কিছু ড্রপ ডাউন ব্যানার, মেসেজ সহ আমরা তথ্য দিয়েছিলাম। এগুলোর জন্য প্রত্যেকটা হাই স্কুলে একটা করে রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশন বুথ ছিল। এই প্রক্রিয়ার সাথে আসলে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক এবং ক্রীড়া শিক্ষক যারা ছিলেন তাদের অসম্ভব কন্ট্রিবিউশন ছিল, তাদের কারণে এই প্রক্রিয়াটা অনেকখানি আমরা সফল করতে সহজ হয়েছে। রাইট, আমরা একটু বাছাই প্রক্রিয়াটা সম্পর্কে জানতে চাই। যেহেতু 1,70,000-এর মতো রেজিস্ট্রি করেছিলেন, সেখান থেকে বাছাই প্রক্রিয়াটা আসলে কেমন ছিল, কতটুকু স্বচ্ছ ছিল? আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে আমাদের একটা সুনির্দিষ্ট একটা গাইডলাইন আছে। এই গাইডলাইনের মধ্যে প্রত্যেকটা ইভেন্টের জন্য সেখানে কোন বয়সী খেলোয়াড়রা খেলবে, কিভাবে তাদের ফলাফল নির্ধারিত হবে, কিভাবে তাদের জাজেস প্যানেলে কারা থাকবেন, সব কিছু নির্ধারিত করা ছিল। এবং আমরা যেটা চেষ্টা করেছিলাম যে সরকারি কর্মকর্তা কিংবা সরকারি যারা প্রশাসনের আছেন কিংবা যারা যুব উন্নয়ন অফিসার আছেন, এর বাইরেও প্রত্যেকটা উপজেলায় ক্রীড়া সংস্থার সাথে হয়তো ক্রীড়াবিদ যারা আছেন প্রত্যেকটা খেলার জন্য, এক্ষেত্রে আমরা ফেডারেশনের সহায়তা নিয়েছি। আপনারা জানেন যে সব ফেডারেশন একদম উপজেলা লেভেলে তাদের কার্যক্রম নেই, তো যেখানে নেই সেখানে হয়তো দেখা যায় হয়তো উশুতে সব জায়গায় আমরা প্রতিযোগিতা পাই না, উশু হয়তো আমাদের জেলা পর্যায়ে পাওয়া গেছে। তো যেখানে পাওয়া গেছে ফুটবল, ক্রিকেটের মতো যে খেলাগুলো আছে, অ্যাথলেটিক্সের মতো খেলাগুলো আছে, এই খেলাগুলোতে আমরা চেষ্টা করেছি একদম উপজেলার পর্যায়ে যারা সংশ্লিষ্ট এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের সহায়তা নেওয়ার চেষ্টা করেছি। আর এক্ষেত্রে প্রত্যেকটাতেই একটা সিলেকশন প্যানেল ছিল এবং সেই সিলেকশন প্যানেলে যদি কোনো সমস্যা হতো তার জন্য একটা অ্যাপিলেট একটা বোর্ড করা ছিল। অতএব এই ধরনের আমরা মোটামুটিভাবে আর এই সিলেকশনটা যথেষ্ট যেহেতু নির্দেশিকা মেনে করা হয়েছে,
যথেষ্ট নিরপেক্ষভাবে এবং স্বচ্ছভাবে করার চেষ্টা করা হয়েছে। একটা সমালোচনার কথা আমরা সবসময় শুনে থাকি, এটা এই নতুন করে নিয়ে না, আমরা সবসময় দেখি যে যে কোনো অ্যারেঞ্জমেন্টে, যে কোনো এই ধরনের আয়োজনগুলোতে যে রাজনৈতিক হস্তক্ষেপের একটা আওয়াজ ওঠে, অথবা বাছাই কার্যক্রম, অথবা ধরেন যেটা হয় না যে স্থানীয় পর্যায়ে যারা ব্যক্তিত্বরা থাকেন তারা একটু নিজের বাচ্চাকে, আত্মীয় স্বজনকে একটু পুশ করতে চান আর কি। এই ধরনের কোনো বিষয়ের কি আপনারা আসলে মুখোমুখি হয়েছেন কিনা এই কার্যক্রমটাতে? আমি আসলে বিষয়টা অন্যভাবে দেখি। ধরেন 100 মিটার দৌড়, সেখানে যদি আমি আমার নিজের ছেলেটাকে যদি চ্যাম্পিয়ন ফার্স্ট করতে চাই, সম্ভবত সম্ভব না। ইন্ডিভিজুয়াল ইভেন্টে অবশ্যই সম্ভব, বাট যেগুলো টিম ইভেন্ট যেগুলো আছে, টিম ইভেন্টে যেটা বলেছেন সেটা হতে পারে। তো তবে যেটা হয়েছে যে আসলে দিন শেষে সবাই কি করতে, যখন আমি হয়তো আমার বাচ্চাটাকে খেলতে দিতে চাচ্ছি, কিন্তু আমি এটাও চাইবো যে আমার উপজেলা যেন চ্যাম্পিয়ন হয়, অতএব সেরা প্লেয়ারটা যেন উপজেলা টিমে ঢুকে যায়। কোনো কারণে যদি ধরেন উপজেলা টিমে যদি কেউ এরকম করে এসেও থাকে, জেলা পর্যায়ের টিমে যখন সে সিলেকশন হচ্ছে, সেখানে কিন্তু উপজেলার টিমটা সিলেকশন হচ্ছে না, ইন্ডিভিজুয়াল একটা প্লেয়ার সিলেকশন হচ্ছে। অতএব জেলা পর্যায়ে যখন তারা এই সিলেকশনটা করছেন, তখন নিশ্চয়ই যার প্রতিভা নেই তাকে নিশ্চয়ই তারা সিলেকশন করবে না। অতএব এই ক্ষেত্রে বলবো যে আমাদের অবশ্যই জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে, অর্থাৎ আঞ্চলিক পর্যায়ে যে সিলেকশন হয়ে জাতীয় পর্যায়ে যারা আসছে, আমি নিশ্চিত যে এদের মধ্যে কোনো রকম স্বচ্ছতা কিংবা নিরপেক্ষতার কোনো বিন্দুমাত্র কোনো ঘাটতি আছে বলে আমি মনে করি না। আরেকটা বিষয় ছিল হচ্ছে বয়সের আপনাদের একটা লিমিটেশনস ছিল। জি। সো দাবায় সম্ভবত 8 থেকে 14 পর্যন্ত, আর বাকি ইভেন্টগুলোতে 10 থেকে 14 পর্যন্ত বা 12 থেকে 14 পর্যন্ত। সো এই বয়সের এই ব্যাপারটা আপনারা আসলে কিভাবে যাচাই করেছেন? কারণ যদি এর চেয়ে বেশি বয়স্ক প্লেয়াররা যদি চলে আসে, সেক্ষেত্রে আপনারা তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছিলেন? এই ক্ষেত্রে আমরা বলবো যে আমরা কিছু সমস্যার সম্মুখীন হয়েছি। আপনারা জানেন যে আমাদের তো যেহেতু বয়স নির্ধারণের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তাদের বোন টেস্ট করা। তো উপজেলা লেভেলে তো আসলে বোন টেস্ট করার সুযোগ নেই। আমরা যেটা করেছি, স্কুলের যে তাদের যে সার্টিফিকেশন আছে সেটা ব্যবহার করেছি। তারপরে জন্ম নিবন্ধন যে সার্টিফিকেট থাকে, সেই সার্টিফিকেটে অনেক সময় আপনারা জানেন যে সেখানে কোনো ছবি থাকে না। এখানে কিছু সমস্যা প্রথম দিকে হয়েছে। আমরা জাতীয় পর্যায়ে আসলে সেটাকে সিলেকশন মানে উপজেলা থেকে জেলা, জেলা থেকে আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে, এই পর্যায়ে চেষ্টা করা হয়েছে যাদের বয়সটা বেশি তাদেরকে বাদ দেওয়ার জন্য। এই সমস্যাটা আমরা একদম নিশ্চিদ্র করতে পারি না, কিছু সমস্যা রয়ে গেছে। এই জন্য আমরা এই বছরে যেটা করেছি, এই বছরে আপনারা জানেন যে স্কুলে যারা কাজ করেন তারা জানেন একটা টট লিস্ট থাকে। ওই টট লিস্টের মধ্যে কোন বাচ্চাটা বয়স কত, কোন স্কুলের বাচ্চা, এটা সেখানে নির্ধারিত করা থাকে। এবার আমরা সিজন 2 যেটা, অর্থাৎ 26-27 আসতে যাচ্ছে, যেটা আমাদের 1 জুলাই থেকে যেটা রেজিস্ট্রেশন শুরু হয়েছে, 31 আগস্ট পর্যন্ত চলবে, এটাতে আমরা সেই টট লিস্টটা নির্ধারণ করে দিচ্ছি। একই সাথে আমরা জানেন যে এই বাচ্চাগুলো অবশ্যই সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক তাকে আপনার কি বলে এটাকে এন্ডোর্স করেন, তাকে এটা সার্টিফাই করেন। তো ভবিষ্যতে আমাদের প্ল্যান যদি এরকম কিছু কাউকে পাওয়া যায় যে স্কুলের বাচ্চাটা আসলে বেশি বয়স, কেউ তাকে ভুলভাবে সার্টিফাইড করছে, তাহলে সেই বিষয়গুলোতে আমরা তাদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়ার দরকার সেটা নিশ্চয়ই আমরা করবো। আশা করছি এই বছরে এটা আমরা সম্পূর্ণটা নিশ্চিত করতে পারবো। রাইট, আমরা একটু নতুন কুড়িতে এই বছরে এক নজরে আসলে নতুন কুড়িটাকে দেখে নিতে চাই। কি কি আয়োজন আপনারা করেছেন, সেখানে কি কি ছিল? আমরা দেখতে পাচ্ছি যে প্রতিযোগিতা শুরু হয়েছিল, আমরা ধরে নিয়েছি 1,70,000, আপনারা বলছেন 1,68,000 রেজিস্ট্রেশন করেছিল। 2রা মে শুরু হয়েছিল সিলেট থেকে, সমাপনী হলো গতকালকে। প্রতিটি অঞ্চল থেকে জাতীয় পর্যায়ে এসেছেন 140 জন। 10টা অঞ্চলে ভাগ করা ছিল আপনাদের, 10টা অঞ্চলে, মানে 8টা বিভাগ, সাথে আপনার আরো 2টা অঞ্চল, কুমিল্লা এবং ফরিদপুর অঞ্চল হিসেবে ভাগ করা হয়েছে। রাইট। 1,440 জন ক্রীড়াবিদ এসেছেন এবং তাদের সবাইকে বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ করে দিতে চান আপনারা, এই ধরনের একটা কথা বলেছিলেন। 10টা অঞ্চলে ভাগ করার আসলে প্ল্যানটা কিভাবে এসেছিল? মূলত অঞ্চলের ভাগ করার প্ল্যানটা যে আমাদের তো বিভাগ আছে, এর সাথে আপনারা জানেন কুমিল্লা একটা বড় জোন আর কি, এই জোনটাকে আমরা ইনক্লুড করার চেষ্টা করেছি। আর একই সাথে আমাদের ফরিদপুর যে জোনটা, এটাও একটা বড় জোন, এটাকে আলাদা করে করার চেষ্টা করেছি। এবং সম্ভবত এটা অন্য ইভেন্টের ক্ষেত্রে এই ধরনের করা হয়, এটাকে আমরা ফলো করার চেষ্টা করেছি। রাইট। এই যে আপনার এই যে 144 জন করে প্রতিটা অঞ্চল থেকে আপনারা জাতীয় পর্যায়ে এনেছেন এবং 1,440 জন ক্রীড়াবিদ হচ্ছে জাতীয় পর্যায়ে লড়াই করেছে, এদের মধ্যে আপনার কাছে কি মনে হয় আসলে সম্ভাবনাময়ী বা প্রতিভাবান খেলোয়াড় বা প্রতিযোগী কয়জনকে আপনারা আসলে পেয়েছেন? আমি আপনাদেরকে বলবো যে আপনারা গতকালের 100 মিটার দৌড়টা নিশ্চয়ই দেখেছেন। তো আমি নিজে একসময় 100 মিটার দৌড় করতাম। তো আমি জাকিরকে যা দেখলাম, একটা 14 বছরের কিশোর
যে ভঙ্গিতে দৌড়ালো, আমি বিশ্বাস করি এদেরকে যদি আমরা ঠিকমতো নারিশ করতে পারি, নার্চার করতে পারি, প্রশিক্ষণ দিতে পারি, বিদেশে পাঠাতে পারি, সম্ভবত আমরা সাফ না শুধু, আমরা এশিয়ান লেভেলেও কিছু করতে পারবো। এই যে প্রতিভাগুলো মানে জাকিরদের মতো প্রতিভাদেরকে আমরা এই পর্যায়ে যে আনতে পেরেছি, আমার মনে হয় যে আমরা এ ধরনের সাঁতারেও পাওয়া গেছে, ফুটবলে অসম্ভব ভালো প্রতিভাবান স্ট্রাইকার পাওয়া গিয়েছে। আপনারা যদি গতকালে টুর্নামেন্ট দেখে থাকেন, যে গোলটা করেছেন মানে খুবই আমি জানি না এটা যে ডিস্টেন্স থেকে প্রায় 30 গজ দূর থেকে একটা লং ডিস্টেন্স শটে যে গোলটা একদম মানে চোখ ধাঁধানো শট, এটা অবিশ্বাস্য। মানে একটা 14 বছরের ছেলের কাছ থেকে এটা আমি আসলে ইট ওয়াজ বিয়ন্ড মাই এক্সপেকটেশন, অসাধারণ। রাইট। সো এই যে 1440 জনকে জাতীয় পর্যায়ে আপনারা লড়াই করতে দেখলেন, বললেন কয়েকজন প্রতিভার কথা আপনারা বলছেন, এদেরকে পরের স্টেজে নিয়ে যাওয়াটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সো এরা এখনো একেবারে এইজ লেভেলে, মাত্র 12-14 বছরের কিশোরী। আপনারা বলছেন বিকেএসপিতে তাদেরকে সুযোগ করে দিবেন ভর্তির, সেই প্রক্রিয়াটা আসলে কিভাবে হবে? 1440 জনকে নিশ্চয়ই আপনারা বিকেএসপিতে এখনই অ্যাকোমোডেট করার মতো পর্যায়ে আছেন কিনা আসলে? জি, আপনি ঠিক বলেছেন। আসলে এই মুহূর্তে আমরা 1440 জনকে একসাথে অ্যাকোমোডেট করব না, কিন্তু আমরা যেটা করব সেটা হলো যে আমাদের যে যারা পুরস্কার পেয়েছেন 310 জনের মতো, অর্থাৎ ধরেন ফুটবলের ছেলে মেয়েদের দলে চ্যাম্পিয়ন রানার্স আপ, ক্রিকেটের ছেলে মেয়েদের দলে চ্যাম্পিয়ন রানার্স আপ, কাবাডিতে ছেলে মেয়েদের চ্যাম্পিয়ন রানার্স আপ, ইন্ডিভিজুয়াল ইভেন্টগুলোতে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা আছেন, এরকম প্রায় 310 জনের মতো হবে। তা আমরা ইতিমধ্যে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমরা বিকেএসপির সাথে কথা বলেছি, আমরা সম্ভবত আগামী মাসের মানে শেষ সপ্তাহেই আমরা বিকেএসপিতে তাদেরকে 2 মাস ব্যাপী একটা প্রশিক্ষণের ব্যবস্থা করব। এই 2 মাস ব্যাপী প্রশিক্ষণের মধ্যে যারা ভালো করবেন, যারা এবং বিকেএসপি যাদেরকে মনে করবে যে তাদের আসলে আরও মানে অনেক প্রতিভা রয়েছে, এদেরকে আমরা বিকেএসপিতে ভর্তির ব্যবস্থা করব এবং সরকারি খরচে তাদের যাবতীয় খরচ সরকার বহন করবে। এই মুহূর্তে আমাদের এটাই প্ল্যান রয়েছে। রাইট। আপনাদের আর কি প্ল্যান আছে এবং এদেরকে নিয়ে আপনারা কি স্বপ্ন দেখেন, সবকিছুই আমরা শুনবো আপনার কাছ থেকে। তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিব। ধন্যবাদ। এখন মাঠে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। দর্শক, আমরা কথা বলছি নতুন করে স্পোর্টস নিয়ে। আমাদের সঙ্গে আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুল আলম খান। মাহফুজ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা বলছিলাম যে এই যে সম্ভাবনাগুলোর কথা, যে স্বপ্ন নিয়ে এসেছেন কিশোরীরা, আমরা একজন কিশোরীকে কালকে দেখলাম মাথায় ব্যান্ডেজ করা, রাজশাহীর ক্যাপ্টেন সম্ভবত, রাজশাহী অথবা রংপুরের ক্যাপ্টেন অনন্যা, এবং তিনি মাথায় সেলাই করে ব্যান্ডেজ নিয়ে এসেছেন। আমরা তার ইন্টারভিউ করেছি, সেখানে দেখেছি তিনি বলছিলেন যে তাকে সম্ভবত বিয়ের কথাবার্তা চলছিল, তার রংপুরের ক্যাপ্টেন ছিলেন, সেখান থেকে তিনি উঠে এসে এই যে ফাইনালটা খেললেন। এই যে একটা হার না মানা মানসিকতা আমাদের প্লেয়ারদের মধ্যে আছে। আমরা ক্রীড়াঙ্গনে আমরা সেভাবে অনেক দূর যেতে পারিনি বিশ্বমঞ্চে, আসলে সব দিক থেকেই, সবগুলো ইভেন্ট মিলিয়েই। বাট এই যে ছেলে মেয়েদের মধ্যে যে আপনারা যে ইমোশনটা পেলেন বা তাদের মধ্যে খেলাধুলার প্রতি যে আগ্রহটা দেখলেন, এটাকে আপনারা আসলে কিভাবে নিচ্ছেন? আমি বলবো যে নতুন করে স্পোর্টসের আমাদের যে আইডিয়াটা আছে, একটা হলো যে আমরা যেটা বলছি যে মাদক মুক্ত এবং ডিজিটাল ডিভাইস মুক্ত সমাজ তৈরি করা। এটার সাথে সাথে আমাদের জন্য অন্যতম যেটা টার্গেট, এই যে ইমোশনটা তৈরি করা, এই ইমোশনটা তৈরি করাটাই কাজ। আমরা চিন্তা করেন যে একটা 13-14 বছরের একটা বাচ্চা, কালকে যে ফুটবল টুর্নামেন্টটা হলো, সেখানে প্রায় 15,000 দর্শকের মধ্যে এই যে গ্যালারি ভিত্তিক দর্শকের মধ্যে খেলার যে অনুভূতি, এবং আমি নিশ্চিত যে এই বাচ্চাগুলো যখন তাদের নিজেদের এলাকায় ফিরে যাবে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারে বলছিলেন যে তোমাদেরকে মানে আরও পরিশ্রম করতে হবে, আরও তোমাদেরকে দেশকে সম্মান দিতে হবে। এই যে অনুভূতিটা, আমাদের উদ্দেশ্য ছিল এইটাই বাচ্চাদের মধ্যে। এবং আমি কনফার্ম যে যারা এই মাঠে যারা খেলায় যারা অংশগ্রহণ করছিল বা যারা দেখছিল, এর বাইরে লক্ষ লক্ষ দর্শক, বাচ্চা কিশোরীরা দেখছে, তাদের মধ্যে এই অনুভূতি, কারণ তাদেরও একটা প্রত্যাশা তৈরি হবে যে আমরাও এরকম হাজার হাজার দর্শকের সামনে খেলতে চাই। এবং আমি থ্যাঙ্কস টু দ্য ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া, আপনারা যেভাবে তাদেরকে উপস্থাপন করছেন, এদের মধ্যে আলাদা একটা, সব কিছু শুধুমাত্র আর্থিক দিয়ে হয় না, মানুষের ইমোশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই বাচ্চাদের মধ্যে যে ইমোশনটা, ওই মেয়েটার মাথা ফেটে যাওয়ার পরে যে ইমোশন, এটা এখানে না,
আপনি শুনে দেখবেন যে এর আগের দিনও একটা বাচ্চা এরকম মাথা ফেটে গেছিলো, তারপরে সে হাসপাতালে ছিল, তার সাথে আমি কথা বলতেছিলাম, সে বারে বারে বলতেছে যে আঙ্কেল আমি মাঠে যেতে চাই, মানে সে সেন্সলেস হয়ে গিয়েছিল, হাসপাতালে ডাক্তার বলছে না তুমি রেস্টে থাকো, না বলেন আমি মাঠে যেতে চাই। এই যে অনুভূতিটা এটা এবং খেলার জন্য আপনি জানেন যে খেলার সাথে স্কিল তো লাগেই, দক্ষতা তো লাগেই, প্রশিক্ষণ লাগে, তার সাথে হার না মানার যে মনোভাবটা এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং আমার ধারণা আমরা সম্ভবত এই কাজটা বেশ কিছু ক্রিয়া করতে পেরেছি। থ্রু আউট দ্য জার্নি আপনি মনে হয় এরকম আরও অনেক গল্পের সাক্ষী হয়েছেন নিশ্চয়ই। বেশ কিছু আমাদেরকে কিছু আপনাদের এই মানে জার্নিটাতে এরকম প্লেয়ারদের এই যে গল্পগুলো আমাদেরকে একটু জানাবেন, যে এই ধরনের ইস্যুসগুলোতে আপনারা আসলে কী ধরনের পদক্ষেপ নিয়েছেন। যে ইনজুরির কথা, ইনজুরির সংখ্যা ছিল, আসলে প্লেয়াররা যে কোনো মুহূর্তে যে কোনো সিভিয়ার ইনজুর্ড হয়ে যেতে পারতেন, বা হয়েছেন হয়তো অনেকে, তাদের ক্ষেত্রে আপনারা কী ভূমিকা পালন করেছেন, যারা হওয়ার পরও খেলতে এসেছেন তাদের বিষয়গুলো আমরা একটু শুনতে চাই। আমি এক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি যে এটা তো একদম জাতীয় পর্যায়ে যখন হয়েছে সেটা তো হয়েছে। এর আগে আমাদের একটা বাচ্চা, রাজশাহীর অঞ্চলের বাচ্চা, সে সম্ভবত কাবাডি খেলতে গিয়ে তার একটা ইনজুরি হয়েছিল। পরবর্তী সময় দেখা গেলো যে সে আসলে তার আগের থেকে একটা পেটের মধ্যে একটা টিউমারের মতো ছিল, যে কারণে কিন্তু ওই বাচ্চাটাকে কিন্তু আমরা এই খবরটা পাওয়ার পরে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় নিজে গিয়েছেন, ওই বাচ্চাটাকে আমরা ঢাকা মেডিকেলে ভর্তি করেছি এবং এখনও বাচ্চাটা এখনও ঢাকা মেডিকেলে আন্ডার ট্রিটমেন্ট রয়েছে। এর আগে আমাদের সম্ভবত না, এটা হচ্ছে গাজীপুরে কতগুলো বাচ্চা খেলতে এসে অ্যাক্সিডেন্ট করেছিল, ওই বাচ্চাটাকে সাথে সাথে আমরা ওখান থেকে ওদের চিকিৎসার ব্যবস্থা করেছি, আমরা দেখতে গিয়েছি এবং তাদেরকে নিয়মিত খোঁজ খবর রাখছি। এইখানে ঢাকায় আসার পরে এরকম কয়েকটা ঘটনা হয়েছে, যারা যেমন মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং মাঠেও বাচ্চারা অ্যাক্সিডেন্ট করেছিল, তো বাচ্চাদেরকে সাথে সাথে আমরা হাসপাতালে নিয়ে গেছি। আপনারা জানেন যে আমাদের এখানে ক্রীড়া অফিসাররা আছে এবং প্রত্যেকটা মাঠে আমাদেরকে একটা করে মেডিকেল টিম আছে। গতকাল আমাদের এখানে 3টা মেডিকেল টিম ছিল, একটা প্লেয়ারদের জন্য, গ্যালারির জন্য। আমরা চেষ্টা করছি যে এই ধরনের বাচ্চাদের যারই যে ধরনের সমস্যা হোক, ইমিডিয়েটলি যেন আমরা, আমাদের সাথে বেশ কিছু হাসপাতালের সাথে যোগাযোগ আছে, ইমিডিয়েটলি সেখানে আমরা তাদেরকে ট্রান্সফার করে দিচ্ছি। এবং আমরা শুধু তাই না, আমরা আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়, আমাদের সচিব স্যার নিজে এবং আমি নিজে এবং আমাদের যে ক্রীড়া সংশ্লিষ্ট যারা আছে তারা নিয়মিত তাদের সাথে আমরা যোগাযোগ করি। এবং কোনো কারণে যদি আমাদের কাছে কখনো কোনো মেসেজ আসে, আমরা ইমিডিয়েটলি চেষ্টা করি এই বাচ্চাগুলোকে, তাদেরকে যেন মানে আমাদের অবহেলার কারণে যেন তাদের জন্য কোনো ক্ষতি না হয় সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করি। জেলা পর্যায়গুলোতে যখন আপনারা এই কম্পিটিশনগুলো করেছেন তখন তো এ ধরনের সম্ভাবনা বেশি ছিল, কারণ জেলায় তো আপনার যে মাঠগুলো আছে সেখানে আসলে ইনজুরির সংখ্যাগুলো বেশি থাকে। আমাদের জেলা পর্যায়ে আমাদের যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা অনুসারে জেলায় যেমন সিভিল সার্জন মহোদয়ের নেতৃত্বে একটা মেডিকেল টিম আছে, উপজেলাতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যিনি আছেন তার নেতৃত্বে একটা মেডিকেল টিম আছে প্রত্যেক, এবং আঞ্চলিকে যখন হয়েছে তখন বিভাগীয় যিনি স্বাস্থ্য কর্মকর্তা আছেন তার নেতৃত্বে একটা কমিটি রয়েছে। কিন্তু এখানে খেলতে গেলে আর বাচ্চাগুলো তো আপনি যেটা বলেছেন, আমাদের অনেক ক্ষেত্রে উপজেলা লেভেল, জেলা লেভেলের মাঠগুলো অত প্রিপেয়ার থাকে না, সেখানে ইনজুরির সম্ভাবনা থাকে। তবে আমরা সেই ইনজুরিটাকে সাথে সাথে যাতে অ্যাড্রেস করতে পারি এই ব্যবস্থা আমাদের করা আছে সব জায়গাতেই। রাইট, এই প্লেয়ারদের প্রসঙ্গে আসি আবার। আমরা যেখানে শেষ করেছিলাম যে বিকেএসপিতে আপনারা তাদেরকে অ্যাকোমোডেট করার প্ল্যান করছেন 310 জনকে, বাকি যে আরও 1130 জনের মতো, তাদের কি যাত্রা এখানেই শেষ নাকি তাদেরকে আপনারা না? আমি আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমরা জানেন যে আমাদের ক্রীড়া পরিদপ্তরের মাধ্যমে আমাদের জেলা লেভেলে বেশ কিছু প্রশিক্ষণ এবং প্রতিযোগিতা হয়। এটা যেমন আন্ডার 16 ফুটবল টুর্নামেন্ট হতো কিংবা আন্ডার 17 ক্রিকেট টুর্নামেন্ট হতো। এই যে টুর্নামেন্টগুলো আছে আগে যেগুলো আমরা করতাম, আমাদের এবারে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই যে টুর্নামেন্ট যেগুলো করতাম এগুলোকে আমরা নতুন করে সাথে লিঙ্ক করে ফেলবো। অর্থাৎ আমাদের যে বাচ্চাগুলো আমরা বিকেএসপিতে পাঠাতে পারছি না, এই বাচ্চাগুলো তো ভালো বাচ্চা, তো এই বাচ্চাগুলোর জন্য আমাদের জেলা লেভেলে যে মানে ট্রেনিং সেশনটা হয় 15 দিন 1 মাসের যে ট্রেনিং সেশনগুলো হয়, পর্যায়ক্রমে এই বাচ্চাগুলোকে আমরা সেখানে অ্যাকোমোডেট করে নিব। একই সাথে আমরা আমাদের পরবর্তীতে প্ল্যান এরকম আছে, আমরা উপজেলা লেভেলেও কিছু ট্রেনিং প্রোগ্রাম করি। হয়তো একটা বাচ্চা জেলা লেভেলেই তার জার্নিটা শেষ হয়ে গেছে, কিন্তু বাচ্চাটা খুবই প্রতিভাবান। আমাদের সব জায়গায় এই বাচ্চাগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমাদের একটা ডেটাবেজের মতো করা আছে, যারা সত্যিকারের প্রতিভাবান আছে। আমরা চেষ্টা করব আমাদের এই ট্রেনিং প্রোগ্রামগুলোতে নতুন করে বাছাই না করে এখানে যারা ভালো করেছে এই বাচ্চাগুলোকেই আমরা সেই প্রশিক্ষণে অংশগ্রহণ করাবো। আর এর সাথে আমি আসলে ধন্যবাদ দিতে চাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে। তারা কিন্তু একটা প্রাথমিক একটা গোল্ড কাপ টুর্নামেন্ট করে। আর আপনারা জানেন যে আগামী মাসেই
প্রাইম মিনিস্টার সেটি গোল্ড তো কাপ সেটি তো শুধুমাত্র ফুটবলের ক্ষেত্রে হয়, ফুটবলের গোল্ড কাপ ক্ষেত্রে হবে। টুর্নামেন্টটা। আমাদের ক্ষেত্রে যেটা হবে, এটা এখন শুরু হয়েছে, আমি নিশ্চিত বিশ্বাস করি যে এটা পরবর্তীতে অন্য যারা আছেন তারা নিশ্চয়ই অন্য ইভেন্টগুলোতে করবেন, কিন্তু আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে ক্রীড়া পরিদপ্তর আছে সেখানে আমরা শুধু ফুটবল না, সবগুলো ইভেন্টের, এখন ধরেন আমাদের হয়তো উশুর জন্য ওইরকম প্ল্যান এই মুহূর্তে নাই, কিন্তু ভবিষ্যতে হবে। কিন্তু আমাদের ক্রিকেট, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স কিংবা ফুটবলের জন্য কিন্তু ইতিমধ্যেই আমাদের ট্রেনিং প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামগুলোতে আমাদের এই নতুন করে যে বাচ্চাগুলো ভালো করবে তাদেরকে আমরা অ্যাকোমোডেট করে নিব। রাইট। বিকেএসপিতে আপনারা যে 310 জনকে অ্যাকোমোডেট করবেন বলছেন, তারা কি শুধু ঢাকায় বিকেএসপিতেই থাকবেন না? ইনিশিয়ালি যে আমাদের ট্রেনিংটা যেটা হবে 2 মাস ব্যাপী ট্রেনিং, এদেরকে আমরা আসলে এই 310 জন বাচ্চাকে আমরা বিকেএসপিতে ইমিডিয়েটলি নিয়ে নেব না। তাদেরকে আমরা 310 জন বাচ্চাদেরকে আমরা বিকেএসপিতে একটা 2 মাসের একটা ইন্টেন্সিভ একটা ট্রেনিং প্রোগ্রামে নিব। ওখান থেকে যারা ভালো করবে বিকেএসপিতে, তো আপনারা জানেন যে নির্দিষ্ট সিলেকশন প্যানেল আছে, তারা যাদেরকে সিলেক্ট করবেন, যাদের আসলে সত্যিকারের প্রতিভা আছে, তাদেরকে আমরা ঢাকা বিকেএসপি এবং প্রয়োজন হলে অন্য বিকেএসপিতেও আমরা অ্যাকোমোডেট করার ব্যবস্থা করব। কিন্তু সেটা 310 জন সবাই না, যাদের মধ্যে প্রতিভা আছে তারাই শুধু। আচ্ছা, আমাদের ঢাকার বিকেএসপির বাইরে অন্য যে বিকেএসপি গুলো আছে সেগুলোর কার্যকারিতা নিয়েও অনেক সময় প্রশ্ন ওঠে আর কি। আপনারা আসলে সে ব্যাপারে খোঁজ নিয়েছেন কিনা জানেন কিনা? ইতিমধ্যে ঢাকা বিকেএসপিটা স্বয়ংসম্পূর্ণ। এর বাইরে আমাদের আরো যে 7-8টা বিকেএসপি আছে, সেখানে কোথাও বিকেএসপিগুলো একটা নির্দিষ্ট মানে খেলার জন্য তৈরি করা আছে। ইতিমধ্যে সরকার যেটা সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা কলাসিন্দুরে একটা বিকেএসপি এবং একই সাথে আমরা রাঙ্গামাটিতে একটা বিকেএসপি করবো। এটার আমরা সাইট সিলেকশনের একটা প্রিলিমিনারি কাজগুলো হয়েছে, আমরা ফাইনাল করে ওখানে 2টা বিকেএসপি করবো। একই সাথে আমরা আমাদের বিকেএসপিতে নতুন যে বিকেএসপি, এখন আমাদের কিছু জনবলের সংকট ছিল, সেখানে আমরা বেশ কিছু জনবলও পেয়ে গেছি। আমরা প্রত্যাশা করছি যে আমরা খুব দ্রুতই আমাদের বিকেএসপিগুলো, কারণ আমরা এই নতুন করে যে প্রোগ্রামটা শুরু করেছি, এখান থেকে যে বিপুল সংখ্যক প্রতিভাবান প্লেয়ার আসবে, তাদেরকে যদি আমরা নারিশ করতে না পারি, তাদেরকে যদি পরিচর্যা করতে না পারি, তাহলে আমাদের এই পুরো প্রক্রিয়াটাই ব্যর্থ হয়ে যাবে। এই জন্য এই কারণেই আমরা আমাদের বিকেএসপিগুলোকে শক্তিশালী করার ব্যবস্থা নিচ্ছি আমাদের। আপনারা যেটি বলছেন যে 2টা নতুন বিকেএসপি হবে, সেটির বাইরে আপনারা শক্তিশালী করার কথা বলছেন বাকি বিকেএসপি গুলোকে, সেটি আসলে সেই কার্যক্রমটা কি আপনারা শুরু করেছেন কিনা? আমরা শক্তিশালী করার জন্য, যেমন আমাদের বেশ কিছু বিকেএসপিতে বেশ কিছু পদের আমাদের জনবলের সংকট ছিল। ইতিমধ্যে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমরা সেই জনবলগুলো আমরা পেয়ে গেছি। এখন অর্থ মন্ত্রণালয় থেকেও পেয়ে গেছি। এখন আমরা এগুলো নিয়োগ কাজ করব। এই জনবলটা হয়ে গেলে তাহলে আমাদের বেশ কিছু জায়গাতে আসলে প্রশিক্ষকের সীমাবদ্ধতা রয়েছে, ওইটা আমাদের ইমিডিয়েটলি হবে। আর এটা আসলে লং টার্ম প্রক্রিয়া, আমাদের করতে একটু সময় লাগে, বাট আমরা পর্যায়ক্রমে আমরা আমাদের বিকেএসপির সক্ষমতাটা বাড়াবো। একই সাথে যেমন আমরা এটাকে মানে আমরা আরও কিছু বিকেএসপি তৈরি করব, একই সাথে যেগুলো আছে সেখানেও আমাদের কিভাবে তাদের ফ্যাসিলিটিসটা বৃদ্ধি করা যায়, ইনফ্রাস্ট্রাকচার এবং জনবল দুটোই আমরা করার চেষ্টা করছি। আর আমরা এই সুযোগে আমি আপনাদের সামনে আরও একটু উপস্থাপন করতে চাচ্ছি যে আমরা সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আমরা একটা স্পোর্টস ইউনিভার্সিটি, আমাদের মোহাম্মদপুরে যেটা ফিজিক্যাল ট্রেনিং কলেজ আছে, এটাকে আমরা ক্রীড়া বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য আমাদের প্রাথমিক কথাবার্তা হয়েছে। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে এই বিষয়ে আমরা ক্রমাগত আলোচনা করছি, আরও কিছু আলোচনা হবে। আমরা খুব দ্রুতই আমরা এটাকে ক্রীড়া বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব। এর বাইরে আমরা কক্সবাজারে আমরা একটা স্পোর্টস রিসার্চ ইনস্টিটিউট করব। সেখানে তৈরি হবে যে প্লেয়াররা, যারা মানে আপনারা জানেন যে পৃথিবীতে যারা ভালো করছে তাদের প্রত্যেকটারই স্পোর্টস রিসার্চ ইনস্টিটিউট আছে, ইন্টারন্যাশনাল লেভেলের স্পোর্টসম্যান তৈরি করার জন্য। আমরা ওই ধরনের একটা প্রতিষ্ঠানও কক্সবাজারে তৈরি করার ইতিমধ্যে সাইটস মানে জায়গাটা নির্ধারিত আছে, কিন্তু প্রজেক্টটা এখনো আমরা তৈরি করছি। খুব দ্রুতই আমরা এই কাজটা করে ফেলব। আপনারা স্পোর্টস ভিলেজের কথা বলেছিলেন, সেটি কি এই বিকেএসপির? না, স্পোর্টস ভিলেজ একটি আলাদা অংশ। আমরা প্রত্যেকটা জেলায় একটা করে স্পোর্টস ভিলেজ করব। ইনিশিয়ালি আমরা জেলায় নাকি বিভাগে আমরা 10টা আপাতত 10টা করব, কিন্তু পর্যায়ক্রমে এটা আমরা জেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারিত করব। কিন্তু আমাদের একদম খুব দ্রুতই আমরা 10টা স্পোর্টস ভিলেজ তৈরি করব। এই স্পোর্টস ভিলেজের মধ্যে সবগুলো খেলার জন্য সুযোগ সম্বলিত মাঠ এবং যে মানে কি বলে স্পোর্টস খেলার যে অডিটোরিয়াম, সেটার ব্যবস্থা আমরা করব। সো এই স্পোর্টস ভিলেজটাতে আসলে কি কি থাকবে? মানে সব ধরনের খেলাধুলার সবার অ্যাকোমোডেশনের ব্যাপার থাকবে, যে একটা বড় অডিটোরিয়াম থাকবে, তারপরে ফুটবল খেলার মাঠ থাকবে, ক্রিকেট গ্রাউন্ড থাকবে। এই খেলোয়াড়দের জন্য, তাদের জন্য যে ড্রেসিং রুম দরকার হয়, তাদের জন্য যে সুইমিংয়ের জন্য যে প্রয়োজনগুলো, মানে বেসিক লেভেলে যে সমস্ত খেলার যে সমস্ত
ইনফ্রাস্ট্রাকচার দরকার হয় সেই ব্যবস্থাগুলো সেখানে থাকবে। রাইট, আমাদের সরকারের বা আপনাদের আর কি কি প্ল্যান আছে সেসব অবশ্যই শুনবো, তার আগে আরেকটা বিরতি নিব। এখন ওঠে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। দর্শক, কথা বলছি নতুন করে স্পোর্টস এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সম্ভাবনা নিয়ে। সবকিছু নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খান। মাহফুজ ভাই, যেটি বলছিলেন স্পোর্টস ভিলেজ নিয়ে আমরা শুনছিলাম আপনার কাছ থেকে, এইটা নিঃসন্দেহে একটা গ্রেট আইডিয়া। আমরা অনেকদিন ধরেই শুনে আসছি স্পোর্টস ভিলেজের ব্যাপারে, 10টা স্পোর্টস ভিলেজ করতে চান আপনারা। অলরেডি যে বিকেএসপিগুলো আছে বিভাগীয় শহরগুলোতে বা জেলাগুলোতে, সেগুলোর বাইরে আলাদা করে স্পোর্টস ভিলেজের আইডিয়া নিঃসন্দেহে চমৎকার। কিন্তু আমরা এর আগেও এরকমও দেখেছি যে মিনি স্টেডিয়ামের একটা প্রজেক্ট ছিল আমাদের, সেই প্রজেক্টটা কি আসলে আলটিমেটলি সাকসেসফুল হয়েছিল? মিনিস্ট্রি স্টেডিয়ামের যে প্রজেক্টটা ছিল, আমরা ইনিশিয়ালি 125টার মতো মিনি স্টেডিয়াম আমরা স্থাপন করেছিলাম। তো প্রথম দিকে যেহেতু ছিল এটার ডিজাইন এবং সাইট সিলেকশন নিয়ে কিছু সমস্যা ছিল, আমরা যেটা করেছি এখন আমরা যে মিনি স্টেডিয়ামগুলো নতুন করে ডিজাইন করা হয়েছে সেখানে আমরা আসলে একটা স্বয়ংসম্পূর্ণ খেলার মাঠ, যেখানে প্লেয়ারদের জন্য তাদের একটা ইনফ্রাস্ট্রাকচার থাকবে, যেখানে তারা রেডি হবে, তাদের জন্য অন্য ফ্যাসিলিটিস থাকবে এবং মাঠটাকে ডেভেলপ করা। এবং এটা আসলে মূলত ওপেন টাইপের একটা মাঠ হবে এবং সেখানে আমরা ছোট করে একটা স্টেডিয়াম করতেছি। এবং এটা আমরা বাদবাকিগুলোতে সেকেন্ড ফেজে অনেকগুলোকে কাভার করার চেষ্টা করব, থার্ড ফেজে করব। এবং প্রথম ফেজে যেগুলো করেছিলাম সেগুলোতে বেশ কিছু সমস্যা ছিল, ওই সমস্যার সমাধান করে চতুর্থ ফেজে এগুলোতে আবারও ডেভেলপ করা হবে। আর ইতিমধ্যে আপনি জানেন যে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা প্রতিটা ইউনিয়নে একটা করে খেলার মাঠ আমরা স্থাপন করব। আর যদি থেকে থাকে তাহলে সেটাকে আমরা ডেভেলপ করব। এবং আমরা শহরে যে জায়গার অনেক সংকট, সেখানে আমরা প্রতিটা ওয়ার্ডে পারবো না, বাট 2-3টা ওয়ার্ড মিলে একটা করে খেলার মাঠ আমরা ডেভেলপ করছি। একই সাথে আপনারা জানেন যে ঢাকাতে এবং অন্যান্য সিটি কর্পোরেশনের জেনজি যারা, তাদের মধ্যে ফুটসালটা খুবই জনপ্রিয়। এজন্য আমরা প্রতিটা ওয়ার্ডে একটা করে ফুটসাল গ্রাউন্ড তৈরি করে দিচ্ছি একই সাথে। এবং আপনারা জানেন যে হকির বড় মাঠ করা যাবে না, মিনি হকির একটা টার্ফ তৈরি করে দিচ্ছি। এবং এটা প্রতিটা উপজেলাতে না, এটা হলো সিটি কর্পোরেশনগুলো, সিটি কর্পোরেশন ওয়ার্ড 3-4টা করে ওয়ার্ড মিলে একটা করে মানে মিনি হকি টার্ফ। এবং চেষ্টা করবো আমরা প্রতিটা ওয়ার্ডে একটা করে ফুটসাল গ্রাউন্ড, যেহেতু জায়গা কম লাগবে এবং জেনজিদের মধ্যে এবং সিনিয়র সিটিজেন যারা থাকে না, যারা আসলে এখন আর খেলেন না কিন্তু খেলতে চান, এদের জন্য আমরা ফুটসাল গ্রাউন্ডগুলো তৈরি করছি। এবং এটা আমরা প্রত্যেকটা জেলায় একটা করে ফুটসাল গ্রাউন্ড তৈরি করার চেষ্টা করছি। সো স্পোর্টস নিয়ে আপনাদের অনেক বড় প্ল্যান আছে। জি, আমরা আসলে আমাদের সরকার প্রধানের মুখ থেকে আপনারা শুনেছেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন যে আমরা আসলে একটা ক্রীড়াবান্ধব জাতি তৈরি করতে চাচ্ছি। আর এটার সাথে আসলে অনেক কিছু সংশ্লিষ্ট। আপনারা দেখবেন যে যদি আমাদের ছেলে মেয়েগুলো যদি যত বেশি খেলাতে, আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আমরা 4র্থ শ্রেণী থেকে ক্লাসে খেলাধুলাটা বাধ্যতামূলক করে দিচ্ছি। এবং এটা পর্যায়ক্রমে আমরা 8ম শ্রেণী পর্যন্ত খেলাধুলাকে বাধ্যতামূলক করব। সেখানে শুধুমাত্র মানে একাডেমিক না, তাদেরকে মাঠেও খেলার পাশ করতে হবে, অর্থাৎ বাচ্চাদেরকে আমরা মাঠমুখী করতে চাচ্ছি। এবং এটা যদি আমরা সফলভাবে করতে পারি তাহলে এই বাচ্চাদেরকে তাদের ডিজিটাল ডিভাইস মানে আসক্তি সেটা কমে যাবে। একই সাথে মাদকের যে ছোবল আস্তে আস্তে অনেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে সেটাও কমে যাবে। একই সাথে খেলা তো শুধুমাত্র খেলা না, এর মধ্যে তারা ডিসিপ্লিন শিখবে, তারা কঠোর পরিশ্রম করতে শিখবে, যেটা আমাদের জাতি গঠনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকালও বলেছেন। আমাদের উদ্দেশ্য, সরকারের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের সাথে আমাদের খেলাধুলাটাকে করার জন্য যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার এবং ফ্যাসিলিটিস তৈরি করা, সেটা করার জন্য যা করার দরকার আমরা সবটা করার জন্য পর্যায়ক্রমে কাজ করে যাচ্ছি। কিন্তু আপনারা যে মেগা প্রজেক্টগুলো হাতে নিয়েছেন, লাইক বিকেএসপিগুলোকে আবার নতুন করে তৈরি করা, আপনার স্পোর্টস ভিলেজের ব্যাপার, ফুটসাল গ্রাউন্ডটা, হকি টার্ফ, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে মাঠ তৈরি করা, অনেকগুলোই প্রজেক্টের ব্যাপার আছে। আর্থিক সক্ষমতার একটা ব্যাপারও নিশ্চয়ই আছে। এই জন্যই আমরা আসলে পর্যায়ক্রমে, অর্থাৎ আমরা কিছু আছে আমাদের ইমিডিয়েটলি করব, কিছু করব আমরা মানে স্বল্পমেয়াদী কিছু পরিকল্পনা আছে, কিছু আছে আপনার মধ্যমেয়াদী পরিকল্পনা, কিছু আছে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যেমন আমরা যে স্পোর্টস রিসার্চ
ইনস্টিটিউট যেটা করব, এটা নিশ্চয়ই তৈরি করতে আমাদের বেশ সময় লাগবে। এটা আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। আমাদের যেহেতু মোহাম্মদপুরে ফিজিক্যাল ট্রেনিং কলেজ, এটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ইতিমধ্যে একটা জায়গা আছে, ওইটা হয়তো আমাদের মধ্যমেয়াদী পরিকল্পনার মধ্যে হয়ে যাবে। ইতিমধ্যে আমাদের ক্রীড়া মন্ত্রণালয় থেকে সকল জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারদেরকে চিঠি দেওয়া হয়েছে তারা যেন উপজেলাতে একটা করে মাঠ নির্ধারণ করে দেয়, যেটাকে আমরা ডেভেলপ করে দেবো। এটাকে আমরা বলেছি যে আমাদের, এবং ইউনিয়ন পর্যায়ে মাঠ, হয়তো একটা স্কুলের মাঠ আছে, সেই মাঠটাতে হয়তো কোনো কারণে দেখা যাচ্ছে তার মাঠের ডেভেলপমেন্টটা ভালো না, অথবা চারদিকে বসার মতো বেঞ্চের ব্যবস্থা নাই, অথবা চারদিকে একটা ওয়াকওয়ে নাই। এই কাজগুলো আমরা ইমিডিয়েটলি করে দেবো, যেটা একদম স্বল্পমেয়াদী যেটা করো, যেটার জন্য হয়তো অত বেশি টাকাও লাগবে না, শুধুমাত্র একটা পরিকল্পনা নিয়ে এই কাজটা করতে হবে। সেই পরিকল্পনাটা আমাদের হয়ে গেছে এবং এখানে আর্থিক সংশ্লেষ খুব বেশি লাগবেও না। এই বিষয়ে আপনারা জানেন যে প্রত্যেকটা উপজেলাতে তাদের যে ডেভেলপমেন্ট ফান্ড আছে, সেই ডেভেলপমেন্টের ফান্ডের 10% ক্রীড়া খাতে ব্যবহার করার দরকার। এক্ষেত্রে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে কাজ করছি। সেক্ষেত্রে এমন হবে যে হয়তো আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে বরাদ্দের প্রয়োজন হবে না, লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রির আন্ডারে যে বরাদ্দ আছে সেখানে উপজেলা পরিষদ থেকেই এই কাজটা করা সম্ভব। কিন্তু তার জন্য যে ডিজাইনটা লাগবে, সেই ডিজাইনটা আমরা করে দেব। অর্থাৎ এটার জন্য সব ক্ষেত্রে আর্থিক এনভায়রনমেন্ট লাগবে না, কিন্তু প্ল্যানিংটা লাগবে। সেই প্ল্যানিংটা আমরা করে ফেলছি। রাইট। সো আপনারা প্ল্যান দিচ্ছেন, বাকিটা সরকারের সহ অন্যান্য মন্ত্রণালয় সহ সবার সহযোগিতা মিলিয়ে সমন্বয় করে আপনারা ক্রীড়াটাকে এগিয়ে নিতে চাচ্ছেন। খুবই দারুণ আইডিয়া, চমৎকার ব্যাপার। আমরা অবশ্যই আশা করবো দেশের ক্রীড়াঙ্গন এভাবেই এগিয়ে যাবে। আমরা আপনার কাছে আবারও ফিরবো, তার আগে আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন মাঠে। মাহফুজ ভাই, আমরা শুনছিলাম যে আপনাদের কি উদ্যোগগুলো আপনারা নিচ্ছেন স্পোর্টসের জন্য। এর মধ্যে একটা বিষয় আছে, আমরা শুরু থেকেই শুনছিলাম যুব ক্রীড়া প্রতিমন্ত্রী বলছিলেন শুরু থেকেই উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগ দেওয়ার ব্যাপারটা। প্রক্রিয়াটা আসলে কীরকম হবে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় আমাদের জেলা ক্রীড়া অফিসার আছেন। প্রতিটা জেলায় একজন করে ক্রীড়া অফিসার আছেন এবং তার একটা অফিস আছে। কিন্তু যেহেতু সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আমরা খেলাটাকে একদম তৃণমূল পর্যায়ে নিয়ে যাব, স্পেশালি প্রতিটা স্কুলে আমাদের এখন ওই চতুর্থ শ্রেণী থেকে আমরা বাধ্যতামূলক খেলাটাকে অন্তর্ভুক্ত করছি। এই কাজটা দেখভাল করার জন্য সরকার ইতিমধ্যেই এটা যাতে ভালোভাবে করা যায়, এই জন্য আমরা উপজেলা ক্রীড়া অফিসার এর পোস্টটা তৈরি করেছি, তার একটা অফিস তৈরি করেছি। ইতিমধ্যেই আমাদের অর্থ বিভাগ এবং জনবল মন্ত্রণালয় থেকে 201টা উপজেলায় ক্রীড়া অফিসারের অফিস এবং পদে তৈরি করা হয়েছে। আপনারা যেখানে মিনি স্টেডিয়াম আছে, সেখানে 201টা উপজেলায় মিনি স্টেডিয়াম আছে, সেখানে 201 জন ক্রীড়া অফিসার এবং তার অফিস ইতিমধ্যে আমরা অনুমোদন পেয়ে গেছি, যার নিয়োগ কাজটা খুব দ্রুতই হবে। আর ইতিমধ্যে বাকি যে আগে 495টা ছিল, অর্থাৎ 294টার জন্য এটাও আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমাদের এটার অনুমোদন হয়ে গেছে। এখন আমরা অর্থ বিভাগের খুব শীঘ্রই অনুমোদন পাবো এবং ইতিমধ্যে আরও 7-8টা নতুন উপজেলা হয়ে গেছে, সেখানেও আমাদের নতুন উপজেলা ক্রীড়া অফিসারের আমরা পোস্ট তৈরি করে এই উপজেলা লেভেলে যে ক্রীড়ার যে অ্যারেঞ্জমেন্টটা, সেটাকে আমরা সমন্বয় করব। আর ইতিমধ্যে যেহেতু আপনারা জানেন যে চতুর্থ শ্রেণী মানে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে যেহেতু কোনো ক্রীড়া অফিসারের পদ নাই, আমরা প্রাথমিক বিদ্যালয়ে এই কাজগুলো করার জন্য আমরা ইভেন্ট ভিত্তিক আমরা হয়তো উপজেলা লেভেলেই আমরা ক্রীড়া অফিসারের পদ তৈরি করব, যারা ইনিশিয়ালি হয়তো ফুটবলে যিনি থাকবেন উনি 4-5টা স্কুলেরটা দেখবেন, ক্রিকেটে যিনি থাকবেন উনি 4-5টা স্কুলেরটা দেখবেন। এইটাও আমরা পর্যায়ক্রমে সবগুলো স্কুলে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া অফিসার পদে আমরা তৈরি করছি। আর আমরা আশা করছি যে সম্ভবত আগামী বছরের মাঝামাঝির মধ্যে সকল উপজেলায় আমাদের উপজেলা ক্রীড়া অফিসার কার্যকরভাবে ভূমিকা রাখবেন। রাইট। ক্রীড়াঙ্গন নিয়ে সরকারের কি ভাবনা আছে সবই মোটামুটি আপনার কাছ থেকে শুনলাম। আমরা শুরু করেছিলাম নতুন কুড়ি নিয়ে, নতুন কুড়িতেই আবার ফিরতে চাই, শেষও পর্যায়ে আমরা চলে এসেছি। নতুন কুড়িতে এবার আপনারা 8টি ইভেন্ট রেখেছিলেন, আমরা একটু দেখতে পারি কি ইভেন্ট ছিল সেখানে। আরও 2টি ইভেন্ট আপনারা যোগ করার কথাও বলছেন। আপনারা আসলে এই ইভেন্টগুলো করে আপনাদের কাছে কি মনে হয়, আপনারা আসলে কতটা সাকসেসফুল এই টুর্নামেন্টটা বা এই আয়োজনটা করে আর কি? আপনি যদি আমাদের ইভেন্টগুলোর দিকে দেখেন, এখানে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, সাঁতার ইতিমধ্যেই বেশ এগুলো মোস্ট পপুলার গেম। কিন্তু যেমন মার্শাল আর্টের মধ্যে কিছু ইভেন্ট আপনার শহর কেন্দ্রিক, কিছু ইভেন্ট এখনও ওইভাবে যেমন উশু বলেন কিংবা আপনার তায়কোয়ান্দো বলেন, এগুলো অত বেশি পপুলার না। এই নতুন কুড়ির মাধ্যমে যেহেতু এখানে একটা প্রতিযোগিতা হচ্ছে, এটা ছড়িয়ে যাচ্ছে,
একই সাথে ধরেন সাঁতারে আমাদের টাঙ্গাইলের যে শোভন ছিল, সে একটা পুকুরে সাঁতার কাটতো, সেখানে 2টা ইভেন্টে গোল পেয়েছে। তো আমি জানি যে অনেক জায়গায় এরকম শোভনরা আছে। এই নতুন করির মাধ্যমে শিশু কিশোরদের মাধ্যমে মধ্যে যে একটা জাগরণ তৈরি হয়েছে যে এই ধরনের ইভেন্ট করলে আমরা ন্যাশনাল পর্যায়ে খেলতে পারি, এই ধরনের টিভির কাভারেজ পাওয়া যায়, তাদেরকে সরকার নিজের খরচে বিকেএসপিতে পড়াশোনার ব্যবস্থা করে দেয়। এইটা সম্ভবত আমাদের ক্রীড়াঙ্গনে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে। আমরা আমাদের যে পাইপলাইনের কথা বলি, সম্ভবত এই পাইপলাইনের সূচনাটা আমরা এখান থেকে করতে পারছি। আচ্ছা, এখান থেকে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই ইভেন্টগুলো আপনারা আসলে কিভাবে বাছাই করেছেন? 10টা ইভেন্ট আমরা সাধারণত 50-54টা ফেডারেশন আমাদের আছে, অনেকগুলো খেলা আমাদের আছে, আপনারা এই 10টাকে কেন বাছাই এটা করলেন? মূলত আমরা বলেছিলাম যে প্রথম দিকে যে আপনার স্টেক হোল্ডার কনসালটেশন করেছিলাম, এই সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে কথা বলেছি। একই সাথে আপনারা জানেন যে ইভেন্টগুলোর মধ্যে দেখলে আপনারা বুঝতে পারবেন যে মূলত এগুলোই আমাদের পপুলার ইভেন্ট এগুলো আমাদের। বাট এখানে আবার একটা ইভেন্ট নিয়ে সমালোচনা আছে। আমি অনেক ক্রীড়াবিদদের সঙ্গে কথা বলে বা অনেক ফেডারেশন কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি, সবাই আমাকে একটা ইভেন্ট নিয়ে একটু প্রশ্ন তুলেছেন, সেটা হচ্ছে ক্রিকেটের ব্যাপারে প্রশ্ন কেন তুলেছেন? কারণ হচ্ছে প্রথমত ক্রিকেটের অনেকগুলো বাছাই প্রক্রিয়া আছে তৃণমূল পর্যায় থেকে, ক্রিকেট বোর্ড নিজেরাই সেটি করে থাকে, এবং ক্রিকেট যেহেতু বাংলাদেশের মোস্ট পপুলার গেম, সো ক্রিকেটের তারা নিজেরা নানাভাবে এইজ লেভেলে বলেন, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে তাদের নানা রকম কার্যক্রম আছে। সো এটা সরকারিভাবে আলাদা না করে সেখানে যদি অন্য আরেকটা ফেডারেশনকে, অন্য আরেকটা ইভেন্টকে সুযোগ দেওয়া যেত, এই ধরনের একটা প্রশ্ন আমাকে বেশ কয়েকজন ফেডারেশন কর্তা বলেছেন। সো আপনাদের কাছে এই ধরনের কোনো কনসার্ন রেজ করা হয়েছে কিনা? আসলে আমি একটু এই বিষয়টা বলতে চাই। ধরেন আমরা ক্রিকেট ফেডারেশন থেকে কিংবা আমাদের যেগুলো খেলা হয়, আপনারা দেখেন যে বছরে একটা টুর্নামেন্ট হয়, কিন্তু আমাদের যারা প্লেয়ার, এই প্লেয়ারগুলো আমি কনফার্ম যে যারা হয়তো এজ লেভেলে হয়তো আন্ডার 15-এ খেলেছেন, হয়তো আন্ডার 14-এর একটা বাচ্চা ওখানে খেলে, কিন্তু এটা তো নতুন করে এই সময়টা কিন্তু খুব বেশি দিন না, মানে উপজেলা লেভেল, জেলা লেভেল করে এই বাচ্চাগুলো যদি আরেকটা ইভেন্টে করে, নাথিং রং। মানে ওই প্রতিযোগিতাও তারা করছে, এই প্রতিযোগিতাও করছে, এবং আপনারা জানেন যে যত বেশি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে তাদের শার্পনেসটা তত বেশি বাড়বে, তাদের মধ্যে মেন্টালিটিটা অত স্ট্রং হবে। আমার মনে হয় যে এই মুহূর্তে, এবং আপনারা দেখছেন যে প্রথম বছর আমরা 8টা ইভেন্ট করেছিলাম, এই বছরে ইতিমধ্যে আমরা ভলিবল এবং টেবিল টেনিসকে আমরা ইনক্লুড করেছি, এবং আমি বিশ্বাস করি এবং আমি নিশ্চিতভাবে আগামী বছরগুলোতে এই ইভেন্টের সংখ্যা আরও বাড়বে। আমরা চেষ্টা করব যত বেশি সংখ্যক ইভেন্টকে আমরা এখানে অ্যাকোমোডেট করতে পারি। আর ক্রিকেটের বিষয়ে আসলে আমরা তো আসলে গর্ব করার যে জায়গাগুলো আছে তার মধ্যে ক্রিকেট অন্যতম। তো অতএব ক্রিকেটে যদি আমাদের আরও বেশি প্লেয়ার বের হয়ে আসে, আরও বেশি সুযোগ পায়, আমরা তো চাই যে আসলে ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ জিততে। সে ধরনের মানে অবস্থায় যেতে হলে অবশ্যই আমাদেরকে প্লেয়ারদেরকে আরও বেশি কম্পিটিটিভ হতে হবে। এই ধারণা থেকেই ক্রিকেটটাও আমাদের টুর্নামেন্টের মধ্যে রাখা হয়েছে। রাইট। এই বছরের মানে পরের বছরের যে আসরটা আসতে যাচ্ছে নতুন করে, সেকেন্ড যে এডিশনটা আসতে যাচ্ছে, সেখানে আপনারা অলরেডি নিবন্ধন কার্যক্রম শুরু করে দিয়েছেন 1 জুলাই থেকে, মাসখানেকের মতো হয়ে গেছে। সারা কেমন পাচ্ছেন? নতুন আসর যেটি আসতে যাচ্ছে সেখানে আর নতুনত্ব কী কী থাকছে? আমরা আসলে নতুন করে স্পোর্টসের প্রথম সিজন 1 যেটা আমরা শেষ করলাম, এটা নিয়ে আমাদের সমস্ত ক্রীড়া অফিসাররা সবাই ব্যস্ত ছিল বলে, এবং স্কুলে আপনারা জানেন যে এখনও পরীক্ষা চলছে, যে কারণে এখনও রেজিস্ট্রেশনটা নট আপ টু দ্য মার্ক। কিন্তু আমি নিশ্চিত যে কালকের যে টুর্নামেন্ট হলো, এইটার যে ইম্প্যাক্ট, এটার কারণে আগামী এই সপ্তাহের মধ্যে এই রেজিস্ট্রেশনটা অনেক বেড়ে যাবে। আর ইতিমধ্যে আপনি দেখেছেন যে আমাদের ইভেন্ট যেহেতু দুটো বেড়েছে, তার মধ্যে ভলিবল অত্যন্ত মানে পপুলার একটা খেলা, এখানে প্রচুর আসবে, এবং টেবিল টেনিসেও অনেক প্রতিযোগী আমরা পাবো। একই সাথে এবার আমাদের টুর্নামেন্টটা কিন্তু আমরা গত বছরে প্রতিযোগিতা করেছিলাম জেলা পর্যায়ে, এবারে আমরা প্রতিযোগিতা শুরু করব উপজেলা পর্যায়ে, অর্থাৎ বাছাইটা হবে ইউনিয়ন পর্যায়ে। অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে বাছাই, মানে আপনি চিন্তা করেন 5,500-6,000-এর মতো যে ইউনিয়ন আছে, এই প্রত্যেকটা ইউনিয়ন থেকে যদি 144 জন করে প্লেয়ার যদি আসে, অর্থাৎ ওই 144 জন প্লেয়ারকে সিলেক্ট করতে গেলে অবশ্যই ওখানে আরও 400-500 প্লেয়ারের একটা রেজিস্ট্রেশন হবে। আমার ধারণা এই বছরের প্রতিযোগিতাটা আমাদেরকে ম্যানেজ করাটাই আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। রাইট। এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আপনারা আসলে কতটুকু রেডি? আমরা ইতিমধ্যে আমাদের প্রথম আসরের যে অভিজ্ঞতা, আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল, যেটা আপনি উল্লেখ করেছেন, বয়সের বিষয়টা ছিল, আমাদের অনেক সময় আমরা ইনজুরির বিষয়টা আমরা
হয়তো ভালোভাবে হ্যান্ডেল করতে পারি নাই। এই বছরে আমাদের যেহেতু আর আমাদের যারা ক্রীড়া অফিসার আছেন এবং সংশ্লিষ্ট যারা আছেন উপজেলা লেভেলে আমাদের উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে যে উপজেলা যে সেট আপটা আছে সেখানে আমাদের যুব উন্নয়ন অফিসার আছে এবং এই বছরের মধ্যেই আশা করছি যে এই সিজন 2টা শেষ করার আগে আমাদের উপজেলা ক্রীড়া অফিসার সেখানে যোগ দিবেন অ্যাটলিস্ট 201টা ইয়েতে। একই সাথে সিভিল সোসাইটি এবং মিডিয়ার যে ইনভলভমেন্ট প্রত্যাশা করছি যে এই বছরের প্রতিযোগিতাটা আগামীতে মানে সিজন 2 যেটা এইটা এই বছরের তুলনায় অনেক বেশি সফল এবং অনেক বেশি প্রাণবন্ত এবং অনেক বেশি অংশগ্রহণমূলক হবে। অবশ্যই, এবং আমরা আশা করব যে আপনারা যে মহৎ উদ্দেশ্য নিয়ে আসলে দেশের ক্রীড়াঙ্গনের মানে কল্যাণার্থে যে উদ্যোগটা নিয়েছেন অবশ্যই সেটি সাকসেসফুল হবে। আমাদেরও সেটি প্রত্যাশা থাকবে, দেশের ক্রীড়াঙ্গনে এগিয়ে গেলে আমরা সবাই নিশ্চয়ই আরও বেশি খুশি থাকবো আর কি, সবাই বেশি আরও বেশি আশা করব আমাদের ক্রীড়াঙ্গন আমাদেরকে আরও অনেক বেশি সাফল্যমণ্ডিত করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ এই মেসেজগুলো সবার মধ্যে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। এর মাধ্যমে শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।